আমি আজকে যে ঘটনা বলবো এটা আমার শোনা ঘটনা। আমার ফ্রেন্ডের চাচা একবার তার ফ্রেন্ডের সাথে তার ফ্রেন্ডের গ্রামের বাড়িতে গিয়েছিল। তাদের বাড়িতে খুব সম্ভবত বিয়ে ছিল, বাট আনফর্চুনেটলি বিয়ে বাড়িতে একজন লোক মারা যায়। সো তাকে পোস্টমর্টমের জন্য ঢাকায় নিতে হবে। আমার ফ্রেন্ডের চাচার ফ্রেন্ড সার্কেল আর সবাই ঢাকায় ব্যাক করছিল, তাই তাদের গাড়িতে লাশটা তুলে দেওয়া হয়েছিল। সাথে তাদের একজন লোক ছিল গাড়িতে। টোটাল লোক ছিল 6 জন। গাড়ির একদম পেছনের সিটে ছিল লাশটা। এবং একটা জিনিস মেনশন করতেই হবে, সেটি হচ্ছে গাড়িটা একটা মাইক্রোবাস। কিছু দূর এগোনোর পর একটা মহিলাকে রাস্তায় দেখা গেল। গাড়ি থামানোর পর সেই মহিলা এসে বলল যে সে খুব বিপদে পড়েছে, তার ঢাকায় যাওয়া প্রয়োজন, এবং মহিলাটা খুব সুন্দর ছিল দেখতে। তারা মহিলাটাকে লিফট দিল, কিন্তু তার আগে তাকে বলল যে গাড়িতে সবাই পুরুষ, সামনে বসার কোনো জায়গা নেই, পিছনে জায়গা আছে, কিন্তু ওখানে একটা লাশ রাখা আছে। মহিলা লাশটার সাথে বসতে রাজি হয়ে গেল। মনে প্রশ্ন জাগলেও কেউ কিছু জিজ্ঞেস করল না। মহিলাটাকে নিয়ে এবার গাড়ি চলা শুরু করল। কিছু দূর যাওয়ার পর গাড়ির পেছনে গাড়ির ড্রাইভার তাকালো মিররের মাধ্যমে, এবং মিররে সে দেখল যে একজন কুৎসিত মহিলা, ঠিক যেখানে একটা সুন্দর মহিলা ছিল সেখানে একটা কুৎসিত মহিলা লাশটার পাশে বসে বসে লাশটার গা থেকে মাংস নিয়ে এনে খাচ্ছে। সে চোখের ভুল ভেবে তা ইগনোর করল এবং কাউকে কোনো কিছু বলল না। এবং ঢাকায় আসার পর ঢাকায় আসার পর মহিলাটার কোনো চিহ্ন গাড়িতে খুঁজে পাওয়া গেল না। আর লাশটার বেশ কিছু জিনিস, মানে গায়ে থেকে বেশ কিছু জিনিস, যেমন হার্ট, কিডনি, এরকম অনেক কিছুই ছিল না। এবং মহিলাটাকে পরে পাওয়া যায়নি। যখন ঢাকায় এসে গাড়িটা থামলো তখন সেই মহিলার কোনো অস্তিত্ব সেই গাড়িতে ছিল না। এরকমই একটা ঘটনা শেয়ার করছেন আমাদেরকে রুমানা খান, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো SMS আমাদের এর মধ্যে চলে এসেছে। শুভ, অলি, রতন, জয়, অঙ্কুর, বাপ্পি, তারা বলছেন যে আজ যদি আমাদের SMS না পড়েন তবে আমার মান সম্মান থাকবে না। প্লিজ, শুভ এই এসএমএসটি পাঠিয়েছেন। আচ্ছা, আমি এসএমএসটি পড়ে আপনার মান সম্মান রক্ষা করলাম, এবং অনেকেরই মান সম্মান রক্ষা করবো, অর্থাৎ অনেকেরই এসএমএস পড়বো আজকে আশা করছি। এছাড়াও রিশান আমাদের এসএমএস করে বলেছেন টুডে উই নিড, আচ্ছা আমাদের অনেক 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 ভয়ঙ্কর ঘটনা দরকার, সেটা তিনি বলেছেন। আমরা ট্রাই করব। এই ঘটনাগুলো আসলে বেসিক্যালি আমাদের হাতে না, আপনাদের হাতে। কারণ আপনারা ইমেল করেন, আপনারা দারুণ দারুণ সব ঘটনা পাঠান বলেই আমরা সেগুলো আপনাদের সামনে বলতে পারি। আমাদেরকে ঘোস্ট ফাইন্ডার লিখেছেন যে আই লাইক ভূত এফএম, ইটস নাইস প্রোগ্রাম, এবং তিনি বলছেন ঘোস্ট কামিং, পিপল আর রানিং। ওকে, আচ্ছা পৃথু লিখেছেন যে ভাইয়া আজ, আচ্ছা পৃথুর এসএমএসটি হচ্ছে যে আজকে তিনি সুমন ভাইয়ের গান শোনাচ্ছেন। ওকে, রূপা লিখেছেন ঢাকা থেকে যে ওয়েট করছি ভূত এফএম এর জন্য, ভয় পাওয়ার জন্য। আচ্ছা, ভয় পাওয়ার জন্য ওয়েট করে আছেন, দেখি কতটা ভয় লাগাতে পারি। অবন্তিকা এসএমএস করেছেন, লিখেছেন যে আজকে যদি এসএমএস না পড়ি তাহলে জিন চালান দেবেন। না, এত সাহস নেই, বরং এসএমএসটা পড়ে ফেললাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখন আমাদের এসএমএস করেছেন সজীব, এসএমএস করেছেন, এবং তিনি মনে সাহস রাখার চেষ্টা করছেন। ওকে, সেটা ভালো আপনার জন্য। বিজয় লিখেছেন ময়মনসিং থেকে, এবং তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, সেটাই বলেছেন। লাবিব লিখেছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে আশিক এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন ডেড বয়, মন্টি এসএমএস করেছেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে, জিতু এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন দেওয়ান জাকারিয়া, জিয়া এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন ফয়সাল, এসএমএস করেছেন আমাদেরকে আশিস, জন, ফাহিমা, মৌ, তপু, কিশোর, আকিদ এসএমএস করেছেন আমাদেরকে, বাঁধন, তুহিন সহ আরো অনেকে। যারা এখন এসএমএস করেনি বা করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দেই। শাউট লিখতে হবে, SHOUT, শাউট লিখতে হবে, স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, স্পেস দিয়ে আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে ফেলতে হবে, এবং পাঠিয়ে দিতে হবে সেটা 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও ভর্তি আপনাদের জন্য গেস্টরা অপেক্ষা করে আছেন, যাদের প্রত্যেকেই রয়েছে একটি করে ঘটনা, এবং একটির বেশিরও অনেকের ঘটনা রয়েছে। দেখি সময় কুলালে প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু কিছু ঘটনা জানবো। আমরা শুরুতেই পরিচিত হচ্ছি। আমি পরিচিত হওয়ার কিছু নাই, চেহারা দেখা যাবে না, বাট আমি বলি যে পরিচিত হচ্ছি প্রথমে হায়দারের সাথে। হায়দার, আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ।
হ্যালো, আমি হায়দার। আমি একটা টেলকো ইন্ডাস্ট্রিতে জব করছি ফর 5 ইয়ার্স। সো আমি আমার আজকে অনেকগুলো ঘটনা থেকে একটা ঘটনা আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো। হায়দার এসেছেন আজকে এখানে সপরিবারে, সো যারা কষ্ট করে স্টুডিওর বাইরে বসে আছেন, আশা করছি আমাদের শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাইরে কষ্ট করে বসে থাকার জন্য। আমরা মনে করছি যে আজকে হায়দার ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। আমরা সরাসরি গল্পে বা ঘটনায় চলে যাই। ওকে, আচ্ছা, সো ঘটনাটা আমি একটু পেছন থেকে বলি, তাহলে হয়তো আপনাদের অনেকের ব্যাপারটা বুঝতে সহজ হবে। সো আমার অফিসের একবার আমরা 3 কলিগ এবং আমি টোটাল 4 জন মিলে প্ল্যান করি যে আমরা সিলেটে বেড়াতে যাব। সো এরকম একটা প্ল্যানে করার পরে আমরা সবাই মিলে ছুটিটা একসাথে নিই। পরবর্তীতে আমাদেরই এক কলিগ, ওর ওয়াইফের মাধ্যমে, ওর নাম হচ্ছে মুস্তাফিজ, ওর ওয়াইফকে বলে আমরা একটা সিলেটে একটা বাংলোতে আমরা উঠি। হায়দার, আমি একটু হেল্প করি। জি জি প্লিজ। সেটা হচ্ছে যে আমি যেহেতু ঘটনাটা আগেও শুনেছি, সুতরাং আমি হেল্প করি যে কোনো একটা কারণে, আমি একদম গল্পটার যেখান থেকে শুরু করবো আমরা সেটা একটু বলি। সেটা হচ্ছে কোনো একটা কারণে হায়দাররা সবাই মিলে যেভাবে বললো যে সেখানে সিলেটে গিয়েছিল, এবং সিলেটে যাওয়ার পরে হায়দাররা যেটা হয়েছিল যে কোনো একটা ফ্রেন্ড একটা পর্যায়ে মানে ফেরার পথে কেউ একজন একটা মাজারে যেতে চেয়েছিল, তাই না? সেটা হচ্ছে শাহপরানের মাজার। সেই মাজারে যেতে চেয়েছিল এবং সেই মাজারে যেতে নিয়ে মানে বাকি কেউ রাজি হয়েছিল, শুধু একজনই যেতে চেয়েছিল। এবং মাজারে না যাবার ফলে রাস্তায় ফেরার পথে একটা ঘটনা হয়েছিল, এবং ফেরার পথে কি হলো ওখান থেকে আমরা শুনি। ফাইন ফাইন। ওকে, সো আমরা তখন ফিরছি, আমরা প্রায় ঢাকার কাছাকাছি। সো আমরা যেটা চেষ্টা করছিলাম, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছিলাম একটা শর্টকাট ধরতে। সো শর্টকাট ধরার জন্য আমরা 5 জন একটা জায়গা আছে, এটা ঘোড়াশাল হয়ে এটা টঙ্গী দিয়ে বের হয়। সো ওই রোডটা আমরা ঢুকি ওইখানে। তখন প্রায় 11:30 বা 11:15 এরকম বাজে। সো যেহেতু আমরা সবাই বেশ একটা ফুর্তিতে মুডে ছিলাম, সো আমরা বেশ গান শুনছি। তো আসার সময় আমরা ওই ওয়ে দিয়ে এসেছিলাম। সো জনপ্রিয় একটা গানটা কোনটা যেন ছিল? এটা ওই সময় খুব ফেমাস একটা গান ছিল, সিং ইজ কিং। সো মুভিটা ওই দ্যাট টাইমে ওটা রিলিজ হয়। সো ওই গানটা ছিল আমাদের জন্য খুব হিট একটা গান। সো আমরা যাওয়ার সময় অনেক সময় ধরে এই গানটা শুনেছি এবং আসার সময় এটা শুনছিলাম। সো এরকম গান শোনার এক পর্যায়ে আমরা 3 জন বা 4 জনে মিলে চিৎকার করে সাউন্ড সিস্টেমের সাথে গানটা গাচ্ছে। সো আসার পথে হঠাৎ করে দেখি যে রাস্তাটা বেশ ভাঙা। হ্যাঁ, সো রাস্তা যেহেতু ভাঙা, সেহেতু আমি গাড়িটা বেশ আস্তেই চালাচ্ছি, মাঝে মাঝে 40, মাঝে মাঝে 50। সো আমাদের এক কলিগ বলল যে মুস্তাফিজ, ও বলল যে আসার সময় তো রাস্তাটা তো ভাঙা ছিল না। আমি বলছি, দেখো আমরা তো দিনের বেলা আসছি, হয়তো এর জন্য আমরা ভাঙাটা ফিল করতে পারি না। রাতের বেলা যাচ্ছি, আস্তে আস্তে সবাই বেশ টায়ার্ড, হয়তো এই জন্যই ভাঙা লাগছে। সো ব্যাপারটা ইগনোর করলো, বললো হ্যাঁ হতেও পারে। সো আমি যেহেতু আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি জাস্ট গাড়িটা ব্রেক করে ফেললাম এই কারণেই যে আমার মনে হচ্ছে রাস্তাটা শেষ, মানে রাস্তাটা ওখানে ডেড এন্ড। তো আমার গাড়ি থামানো দেখে সবাই, আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখি যে রাস্তা কাটা, সামনে জাস্ট একটা নদী, এবং নদীটা বেশ জোরেই এটা স্রোত বইছে একদম রাস্তার সামনেই। হ্যাঁ, একদম রাস্তার সামনেই, মানে একদম ওইটাই ডেড এন্ড। তো আমরা তো সবাই বেশ অবাক যে ব্যাপারটা কি, আমরা যে রাস্তা দিয়ে ঢাকা যাব, রাস্তা তো এটা সেটা না। সো রাস্তাটা এরকমও না যে কোন একটা বেড়া দেয়া ছিল, এরকম কিছু না। সো আমরা ফার্স্ট অফ অল যেটা মনে করলাম যে হ্যাঁ আমরা হয়তো বা ভুল রাস্তায় চলে এসেছি। সো আমরা গাড়িটা যে ব্যাক করব, ওরকম ব্যাক করার মতো, টার্ন নিয়ে ব্যাক করার মতো রাস্তাটা ছিল না, কারণ রাস্তাটা এতটাই ন্যারো। সো ওরা সবাই আমাকে হেল্প করলো যে ব্যাকে নেওয়ার জন্য। সো কিছু দূর ব্যাকে যাওয়ার পর আমি দেখলাম যে একটা মাঠে অনেকগুলা ট্রাক্টর পার্ক করা, কিন্তু কোনো বাসা নাই ওই সাইডটাতে। সো ওইখানে খুব ইজিলি গাড়িটা ঘুরালাম, ঘুরিয়ে গাড়িটা যাওয়ার পথেও রাস্তাটা বেশ ভাঙা। সো যেহেতু একবার একটা ইনসিডেন্ট ঘটছে, তো আমি ওইভাবে আর কি সাবধানেই যাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম হঠাৎ করে খাট করে একটা আওয়াজ, মানে আওয়াজ হওয়ার সাথে সাথে গাড়িটা একটা শেক করে উঠছে। তো আমরা সবাই বুঝলাম যে কি ব্যাপার, হোয়াটস দ্য গোয়িং অন। তো দেখলাম যে গাড়িটা একদিকে কাত হয়ে আছে। তো সাথে সাথে আমরা সবাই নামি গাড়ি থেকে নেমে দেখি যে গাড়িটা সামনের বাম দিকের চাকাটা জাস্ট রাস্তা থেকে বের হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, এবং গর্তটা মানে নিচে কোনো মাটি নাই, মানে এক পাশে হচ্ছে নদীটা, ওই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমাদের চাকাটা ওটাতে পড়েছে, এবং আরেকটা চাকা বেশ উপরে উঠে আছে। সো আমি আবার স্টিয়ারিং এ বসে ব্যাক গিয়ার দিচ্ছি, বাট গাড়িটা কাজ করছে না, কারণ একটা চাকা নিচে, একটা চাকা বেশ উপরে। সো ইন দ্য মিন টাইম আমরা দূর থেকে দেখি যে একজন বয়স্ক ভদ্রলোক
হেঁটে হেঁটে আসছেন। তো তাকে দেখে আমাদের তখন বেশ একটু আশা জাগলো যে হ্যাঁ হয়তোবা উনি আমাদের হেল্প করতে পারবে, যেহেতু ট্রাক্টর গুলা ওখানে দাঁড়ানো, কাউকে বলে যদি ট্রাক্টর দিয়ে দড়ি বেঁধে গাড়িটা পেছনে নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়। ওকে। বাট উনি যে এসে যেটা বললেন যে এখানে কোনো লোকালয় নেই, সো সবাই এখানে ট্রাক্টর গুলা পার্ক করে সবাই পার্শ্ববর্তী কোনো গ্রামে চলে যায়, বাট এখানে ওটাই। তো উনি আমাকে যেটা বললেন যে আপনারা একটা কাজ করেন, আপনারা 3 জনে মিলে একজন স্টিয়ারিং এ বসেন আর 3 জন মিলে গাড়িটা উঠান। সো ওনার কথা মতোই আমার ওই 3 কলিগ চেষ্টা করছে, বাট 3 জনের শক্তিতে এটা হচ্ছে না। সো এই বয়স্ক ভদ্রলোক বললেন যে আপনি একটা কাজ করেন, আপনিও চলে আসেন, আমি যখন 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথেই আপনারা 4 জনে একসাথে ফোর্সটা দিবেন, তাহলে গাড়িটা হয়তো যেহেতু একজন একসাথে 3 জন দিলে অনেক শক্তি। হ্যাঁ 4 জনে শক্তিটা হচ্ছে, বাট উনি যেহেতু বয়স্ক উনি পারছেন না, উনি আমাদের হেল্প করতে পারছেন, জাস্ট উনি আমাকে অ্যাডভাইস করছেন। তো ফাইন, আমরা ওনার কথা মতো ফার্স্ট টাইম ট্রাই করার পর পারলাম না, তো সেকেন্ড টাইমে আমরা ট্রাই করলাম। সেকেন্ড টাইমে ট্রাই করার পর গাড়িটা যথারীতি রোডে উঠে গেল। সো আমরা বেশ খুশি। সো তাড়াহুড়ো করে আমরা গাড়িতে ঢুকে পড়ি। গাড়িতে ঢুকার পরপরই আমাদের মনে হলো যে সেই ভদ্রলোকটা এতদূর কষ্ট করে আসলো, আমাদের তো তাকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ জানানো উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা ভেবেই আমরা সবাই একই সাথে অলমোস্ট মানে জানলা দিয়ে মাথা বের করি এবং ওনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। বাট বের করার সাথে সাথেই মানে ওই লোকটাকে আমরা দেখতে পেলাম না ওই জায়গাটায়। আচ্ছা, মানে একদম নাই, একদম নাই। সো জায়গাটা এরকমও না যে পাশে কোনো গলি আছে বা পাশে কোনো বাড়ি আছে বা সে পাশে গলিতে চলে যায়, ব্যাপারটা এরকমও না। সো ওই ব্যাপারটাতে আমরা সবাই মোরলেস ভয় পাই, কিন্তু কেউ এক্সপ্রেস করি না যে ঠিক আছে একটা হয়তো বা অন্য কোথাও চলে গেছে এরকম ব্যাপারটা। সো আমাদের ব্যাপারটা সবারই মাথায় থাকে। সো এটা বলে আমরা প্রায় 10-15 মিনিট ওই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। আচ্ছা। সো আমরা এখন কনফিউজ, কারণ একটা রাস্তা দিয়ে আমরা এসছি, এখন কোন রাস্তা দিয়ে এসছি, বাট আমরা তো যে কোনো একটা রাস্তা দিয়ে বের হয়েছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কেউ আমাদের গাইড করতে পারে কিনা। সো আমরা ওখানে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করি এবং দেখতে পাই যে দূর থেকে একটা ট্রাক্টর আসতেছে। ট্রাক্টরটা আসতেছে এই ভেবে যে আমরা ভাবলাম যে ট্রাক্টরটা ওখানে মনে হয় পার্ক করবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ট্রাক্টরটা আমাদের কাছাকাছি আসে। এরপরে আমাদের মধ্যে থেকে একজন বলে যে আচ্ছা ভাই, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, সো আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন যে আমরা 5 দোনা রাস্তায় উঠবো, ওখান থেকে আমরা টঙ্গী হয়ে আমরা ঢাকা পৌঁছবো। ওকে। সো উনি বলে হ্যাঁ ভাইয়া, আপনারা তো ভুল রাস্তায় চলে এসছেন, আপনারা যেটা করেন, আপনারা বাম দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা বরাবর আপনি চলে যান, 20 থেকে 25 মিনিট গেলেই আপনারা মেন রোডে উঠে যাবেন, এরপরে জাস্ট ডানে মোড় নিলেই আপনারা ওই ব্রিজের উপরে উঠে যাবেন। সো আমাদের হাতে ওনার কথা বিশ্বাস করা ছাড়া কোনো ওয়ে ছিল না। সো আমরা ওনার কথা শুনে আমরা সবাই বেশ আশ্বস্ত, ওকে ফাইন, নাও উই আর ইন দ্য রাইট ট্র্যাক। সো আমরা তখন ওই রাস্তা দিয়ে যেতে থাকি। উনি যেহেতু 25 মিনিটের কথা বলছেন, সো আমরা মাথায় ওটাই রেখে দিয়েছি। 20 মিনিট গাড়ি চলছে, ওই রাস্তাটাও বেশ খালি, প্রায় আমার গাড়ি 60-70 এরকম করে চলছে। যেতে যেতে এক সময় আমরা দূর থেকে দেখতে পাই একটা ঘোলা কিছু, যেহেতু রাত ওইভাবে আমরা জিনিসটা বুঝতেও পারছিলাম না, বাট কাছাকাছি যাওয়ার পর আমরা দেখি যে রাস্তার উপরও একটা বাড়ি, একটা দোচালা টিনের বাড়ি, রাস্তার উপরে, একদম রাস্তার উপরে। এমন না যে রাস্তাটা ভাঙা বা রাস্তাটা ওই রাস্তাটা মাটির রাস্তা, এরকমও না, পাকা রাস্তা, বুঝাই যাচ্ছে না যে ওখানে একটা বাড়ি থাকতে পারে। হয় না যে হ্যাঁ রাস্তা কাঁচা বাড়ি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সময় একটা বাড়ি, এরকম না, পাকা রাস্তা শেষ, পাকা রাস্তা থেকে শুরু হয়েছে একটা বাসা। সো এই ব্যাপারটা দেখেই আমরা সবাই বেশ ভয় পাই। তখন আমাদের মধ্যে 2টা জিনিস আসছে যে হ্যাঁ হতে পারে যে খারাপ কিছু আমাদের মিসগাইড করছে, অথবা হতে পারে যে ওই যেখানে ট্রাক্টর 2জন আমাদের বলেছে এই রাস্তায়, ওরা আসলে ট্রাক্টরের কেউ না, ওরা ডাকাতের কেউ। আচ্ছা। সো দ্রুত আমি গাড়িটা ওখানে ঘুরাই, বাট গাড়ি আমি চালাই না। 3 জনের সাথে আমি কথা বলি, আমার কলিগের সাথে, যে এখন আমাদের কি করা উচিত। তখন সবাই মিলে একটা প্ল্যান করি যে ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা রাস্তাটা এই রাস্তা দিয়ে যাব এবং আমরা ওই 3 রাস্তার মোড়ে উঠবো, বাট
একটা জিনিস করতে হবে, আমরা গ্লাস উঠায় রাখবো। যদি ওনারা ডাকাত হয় তাহলে অবশ্যই হয়তো আমাদের ঠেকানোর চেষ্টা করবে, অথবা আমাদের গাড়ি নিয়ে যাবে, অথবা আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যাবে। তখন আমি ওদেরকে বলি, তাহলে কি নিজে বাঁচবা নাকি ওদেরকে মারবা? তখন সবাই বলে যে ঠিক আছে বাবা, আগে নিজে বাঁচি, যদি ডাকাত হয় তাহলে আমরা ওদের উপর দিয়ে চলে যাব। তো এই কথা বলে আমি গ্লাস লাগাই দিই গাড়ির, এরপরে যাওয়া শুরু করি। বাট যে 20 মিনিটে আসছি তার থেকেও আমরা দ্রুত যাচ্ছি, বাট মনে হচ্ছে রাস্তা যেন আর ফুরোচ্ছে না। বাট ওই সময় আমাদের এক কলিগ বলে যে আমরা কি আবার ভুল রাস্তায় যাচ্ছি নাকি, যে রাস্তা দিয়েছে? আমি না, রাস্তা তো একটাই ছিল, এটাই। তো আসলে আমরা 20 মিনিটে ওখানে পৌঁছি, বাট মনে হচ্ছিল যে অনেক লম্বা একটা পথ। যাওয়ার পরে দেখি যে রাস্তাতে কেউ নাই, একদম কেউ নাই, একদমই কেউ নাই। আমরা যেটা ভয় করছিলাম যে হয়তো ওরা যদি ডাকাত হয় তাহলে দেখবো যে আমাদের জন্য ওয়েট করছে, আরো দলবল আরো বেশি বেড়ে গেছে। এরকম কিছু না, আরো শুনশান জায়গাটা, আরো শুনশান। তখন জাস্ট আমাদের সবার গা হিম দিয়ে উঠে। আমারও এখন বলতে বলতে আমার লোম খারাপ যাচ্ছে, সিরিয়াসলি এরকম একটা মোমেন্ট। তখন আমরা রাস্তা আমাদের একটাই, এক রাস্তা দিয়ে এসছি, এক রাস্তা দিয়ে বের হচ্ছি, রাস্তা আমাদের একটাই। তো ওই রাস্তা দিয়ে আমরা কতটুকু যাব, আদৌ কি যাবো না ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করবো? দ্যাটস দ্য মেইন থিং। কোনো ওয়ে নাই, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা টঙের দোকানের মতো ছোট একটা স্টেশন বলা যায়, যে বাস স্টেশন বলবো না, ওটাকে টেম্পো বা রিক্সা স্ট্যান্ড এরকম কিছু, ছোট্ট একটা দোকানে 3-4 জন বসে আছে। সো ওদেরকে আমরা আবার জিজ্ঞেস করি যে ভাইয়া, আমরা তো এই অবস্থা, আমরা ঢাকার দিকে যাব। তো উনি বললো যে আপনি এই রাস্তা দিয়েই যান, এই রাস্তা দিয়ে যেতে যেতে আধা ঘন্টা, আস্তে আস্তে গেলে আধা ঘন্টা, আর যদি দ্রুত যান তাহলে হয়তো বা 20 মিনিট লাগতে পারে। তো যেহেতু আমাদের হাতে আর অপশন ছিল না, আমরা ওই রাস্তা দিয়েই আমরা শুরু করি। আধা ঘন্টা না, ওইখানে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট, কারণ রাস্তাটা একদম গ্রামের মেঠো রাস্তার মতো, ভাঙা, আঁকা বাঁকা, যেতে হচ্ছে মনে হচ্ছে যাচ্ছি কারো বাসার উপর দিয়ে বা বাসার ভিতরে উঠোন দিয়ে যাচ্ছে গাড়ি, এরকম একটা রাস্তা। তো যেতে যেতে কিছুটা পাকা রাস্তায় আমরা পড়ি। যাবার পরে দেখি যে গাড়ি যাবার শব্দ হচ্ছে, ট্রাক যখন যায় রাত্রেবেলা, ট্রাকের একটা চাকার শব্দ আমরা শুনতে পাই, যে হাইওয়ে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, বাট আমরা কোনো হাইওয়ে দেখতে পাচ্ছি না। বাট শুনতে পাচ্ছি হর্ন, শুনতে পাচ্ছি চাকার আওয়াজ, সহ সহ করে গাড়ি যাচ্ছে। তো এরকম সময় আমাদের কলিগ বলে যে গাড়িটা তুমি তো থামাও। তখন আমরা গাড়িটা থামাই, থামিয়ে আমরা সবাই নামি। নেমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে, আমরা যে রাস্তা দিয়ে ঢাকায় ফিরবো সেই রাস্তাটা আমাদের ঠিক মাথার উপরে, আমরা ওই ব্রিজটার নিচে। ও মাই গড, মানে পুরোপুরি মাথার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। শুধু উপর দিয়ে না, বেশ অনেক উঁচু। যেহেতু এটা শীতকালের শেষের দিকে ছিল, সেই জন্য ওই নদীটা হয়তো শুকনা ছিল। আমরা যাচ্ছি, আমি আপনাকে বললাম যে জায়গাটা অনেকটা কাঁচা কাঁচা রাস্তা। সো ওটা ছিল কাঁচা রাস্তা, ছিল ওটা ছিল একটা নদী। আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং অনেক উঁচায় আমরা দেখি যে ওই 5 জনের ওই টোল ব্রিজটা, যেটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। তখন আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে একে অপরের দিকে তাকাই, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। এটা একবার না, এটা আমাদের সাথে 3 বার ঘটলো, এবং আমার সাথে যারা ছিল সবাই আমারই অফিসের কলিগ, এবং এটা অস্বীকার আমরা কেউ করতে পারছি না। ঠিক যে ফ্রেন্ডটা, যে কলিগটা আমাদের সাথে আসছিল এবং যে বলছিল যে হায়দার চলো আমরা নামি, আমরা একটু শাহপরার মাজারটা ঘুরে আসি, জাস্ট আমি ওরকম যেটা বিশ্বাস করি বা অবিশ্বাস করি এরকম কিছু না, কিন্তু তাড়াতাড়ি ফিরতে পারবো, তাড়াতাড়ি ফিরবে, এমনি রাত হয়ে গেছে। সো এর জন্য আমরা চলে আসি। সো ও তখন আমাকে বললো যে ওইখানে না যাওয়ার কারণেই হয়তো বা আজকে আমাদের এই অবস্থা ভুল হলো। আচ্ছা হায়দার, একটা কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এই রাস্তাতে এরকম ঘটনা আগেও ঘটেছে। তো এরকম ঘটনা আপনি শুনেছেন যে মানে অনেকের কাছে, যে এরকম ঘটনা মানে অনেক রাস্তায় প্রবলেম হয়? অনেকে আমাকে বলেছে এরকম, যে রাস্তাটা টঙ্গী হয়ে পাঁচদোনা, ঘোড়াশাল হয়ে পাঁচদোনা দিয়ে বের হয়, অনেকে আমাকে বলেছে এই জায়গায় নাকি অনেক বড় বড় আগে কবরস্থান ছিল। আচ্ছা, বাট মানে গভর্নমেন্টের রোডটা এরকম ভাবে ম্যাপ করা, সো ওই রোডটা ওই কবরস্থানের উপর দিয়ে এটা বানানো হয়েছে। দ্যাটস ওয়াই ওই রোডে নাকি অনেকে এরকম মিসগাইডেড হয়। হ্যাঁ, আমি এটাও শুনেছি যে অনেক ট্রাক ড্রাইভার যারা আছে বা যারা হচ্ছে মানে হাইওয়েতে সবসময় যাওয়া আসা করে বা যারা বাস চালান, তারা মাঝে মাঝে এরকম হয়
যে রাতের বেলা একদম পুরোপুরি সুস্থ অবস্থাতেও দেখতে পান যে দুটো রাস্তা, মানে মানে জাস্ট একটা রাস্তা হঠাৎ করে দুই দিকে চলে গেছে। দুই দিকে চলে হাইওয়ে এরকম হয় না সাধারণত। হাইওয়ে এরকম হয় না, এবং ওইখানে একটা বাড়ি আছে। হ্যাঁ, সো ওই বাড়িটা এরকম যে রাস্তাটা কার্ভ হয়েছে, আপনি যেটা বললেন ঠিক একই রকম আমি ঘটনা শুনেছি। বা যারা চালায় তখন দেখে ওই বাসার উপর দিয়ে রাস্তাটা। আচ্ছা, এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক ট্রাক ওই বাসায় হিট করেছে। ওকে ওকে। এবং বাসাটা তারপরে ওখানে আছে? বাসাটা আছে, এখন কেউ থাকে কিনা নট দ্যাট মাচ অফ শিওর, বাট হ্যাঁ। অনেকের কাছে শুনেছি, এবং ওই বাসাটা আমি নিজেও দেখেছি। ওকে ওকে। সো আমরা একটু কিছু কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি মিস্টার টিপু, মোহাম্মদ টিপু, এছাড়াও এসএমএস করেছেন দোলন, এসএমএস করেছেন হুমায়ুন, নিঝু এসএমএস করেছেন বাংলার ভূত, এসএমএস করেছেন রাজীব, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে অয়ন এসএমএস করে বলেছেন যে লঞ্চে করে তিনি বরিশাল থেকে ঢাকা ফিরছেন এবং ভূত এফএম শুনতে শুনতে। বাহ, চমৎকার একটা মানে পরিবেশ চারপাশে বুঝতে পারছি। রুমও লিখেছেন ভাইয়া খুব ভয় লাগছে। থ্যাংক ইউ হায়দারকে যে ভয় দিতে পারার জন্য। আচ্ছা, আমাদেরকে আরেকটা এসএমএস আছে, আর সেই এসএমএসটি হচ্ছে যে আমাদেরকে আজওয়া, মৃদুলা, রোদেলা, রিমঝিম, শান্ত, তন্ময়, শাওন এরা সবাই মিলে উইশ করেছে, এবং এরা সবাই মিলে উইশ করেছে আবরারকে, এবং জন্মদিনের বুঝতেই পারছেন যে জন্মদিনের উইশ, এবং সবাই মিলে উইশ করছেন জন্মদিনের মাঝেও যে আমাদেরকে শুনছেন এই জন্য অনেক 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 থ্যাঙ্কস। আর আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন মুন্না, এসএমএস করেছেন খুলনা থেকে তিনি, সুমিত এসএমএস করেছেন ঢাকা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে তার এসএমএস না পড়লে তিনি জুজুকে খবর দেবেন না। জুজুকে খবর দেওয়ার কোনো দরকার নেই, আমি এসএমএস পড়ে ফেলেছি। এছাড়া আমাদের গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছেন মুরাদ, এসএমএস করেছেন আবির। আমি একটা খবর দিয়ে দিই যে আমরা ছোট্ট একটা ব্রেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব, কারণ আমাদের সাথে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে ভৌতিস টিম, এবং ভৌতিস টিম এই মাঝখানে চলে এসছেন আমাদের মাঝে। আমরা তাদেরকে মানে তারা যে এসছেন আজকে অনেক ব্যস্ত ছিলেন, অনেক ব্যস্ততার মাঝখানেও আপনাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিবেন। আর সেই জন্যই বলবো যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। সাব্বির উত্তরা থেকে লিখেছেন যে ভূত এফএম আমার পাশে ভূত। ওকে। রাতুল লিখেছেন ভাইয়া একটু একটু ভয় লাগছে। ওকে, দেখা যাক কি হয় আজকে শেষ পর্যন্ত। একটা ছোট্ট ঘটনা পরে আমরা ব্রেকে যাব, এবং ব্রেকে যাওয়ার পরে আমাদের সাথে জয়েন করবেন ভৌতিস টিমের যারা আছেন তারা। এবং আমি বলে রাখি যে এর আগে বলি যে মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে এবারও আমরা একটা এসএমএস পেয়েছি, সেই এসএমএসটা আমরা আশা করছি পড়তে পারবো একটা সময়। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন সবুজ, তিনি বলেছেন আমি থাকি বরিশালে এবং আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়, এবং সেখানে আমার সাথে একটি ঘটনা ঘটে লাস্ট 25 মানে ফেব্রুয়ারি মাসের 25 এই বছরেই। এবং তিনি বলেন যে সো আর কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। লাস্ট 20 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং আমি আমার গ্রামের বাড়িতে যাই। সময় বেশ ভালো কাটছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন। ওকে, বাট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে 25 তারিখে ছিল ফ্রাইডে। আমার স্পষ্ট মনে আছে যে ঘড়িতে তখন সময় রাত 10টা। ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। টিভি দেখতে দেখতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়, সো একটু বোরিং লাগছিল, তাই পকেট থেকে মোবাইলটা বের করে গেমস খেলতে লাগলাম। একটু পরে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি বাসের টেবিল থেকে চার্জারটা নিয়ে আসলাম এবং সেটা অন করে বাথরুমের দিকে গেলাম। যখন আমি বাথরুমে ঢুকলাম তখন দেখি সারা বাথরুমে রক্ত পড়ে আছে। আমি প্রচন্ড ভয় পাই এবং ঘরের দিকে দৌড়ে আসি। আমার হাতে চার্জার লাইটটা ছিল, তাতে আমি স্পষ্ট দেখতে পাই যে ঘরের যে জায়গায় বসে আমি মোবাইলে গেম খেলছিলাম সেই জায়গায় বসে আছে আমার চেহারার মতো আরেকটি ছেলে। অর্থাৎ আমি আমাকেই দেখতে পেলাম, এবং সে আমার মোবাইলটা দিয়ে গেমস খেলছিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান হলো তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার চারপাশে বসে আছে আমার মা বাবা সহ পরিবারের আর সবাই। সো এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সবুজ। থ্যাংক ইউ সবুজ, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে বলার জন্য। আর এছাড়াও আমি বলবো যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। রোহান ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এবং বলেছেন আমাদের সাথে তিনি জয়েন করেছেন। সো আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন স্বপ্নহীন বালক, ভূত এফএম শুনছেন তিনি। তনয় এসএমএস করেছেন দারুণ জমে উঠেছে ভূত এফএম, থ্যাংক ইউ। মিজান লিখেছেন মিরপুর থেকে
এছাড়াও অনেক আমাদেরকে এসএমএস করেছেন লিও হিমেল এসএমএস করেছেন আমাদেরকে, মাশরাফি, মৌমিতা, কিং অফ পপ, ওকে, আমাদেরকে এসএমএস করেছেন শাওন, এসএমএস করেছেন মান্না, রাব্বানি সহ আরো অনেকে। আমরা একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আমরা এবং ভৌতিস্ট আবারও জয়েন করব আপনাদের সাথে। সো স্টে টিউন এন্ড এসএমএস করার নিয়মটি আমরা রাইট শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, এবং আমি যেটা বলেছিলাম যে একটা গানের ব্রেক নিব এবং ব্রেকের পরেই আমাদের সাথে জয়েন করবেন ভৌতিস টিমের সবাই। এবং Is this on air? হ্যাঁ হ্যাঁ, একদম। আমাকে শুনতে পাচ্ছে সবাই? সবাই শুনতে পাচ্ছে। Bhothist is here. Almost. ওকে, সো আমি মানে যারা এখানে সত্যি কথা বলতে যারা গেস্ট যারা আসেন এবং যারা এসএমএস করেন তারা রেগুলারই খোঁজ খবর নেন এবং অনেক বেশি মিস করেন, বাট আমি আজকে যে কত যন্ত্রণা করে আসতে হচ্ছে আমাকে, মানে যেমন হচ্ছে সুমন ভাই আজকে রাজশাহীতে, রাইট? সুমন ভাই রাজশাহীতে শো করতে গেছেন, তারপরে মাঝখানে ব্যস্ততার মাঝখানে রকস্টার মানুষ এবং রেডিও টেডিও ওনার জন্য সব মামুলি হতো। এগুলো আমি, জিবরান, তুমি, মাসুম, এগুলো আমাদের জন্য। রাইট। সো আমরা আজকে কি কোনো ঘটনা, আমাদের সাথে গেস্টরা আছে, তাহলে গেস্টদের কি ঘটনা শুনবো এখন নাকি? আমরা আজকে চরম ফাইজলামি করেছি, বুঝছো? সো Oh my God. সিরিয়াস ব্যাপার সবার গেস্টদের কাছ থেকে শুনি। ওকে, আচ্ছা, আমরা ফাইজলামি করবো। ওকে ফাইন। তাহলে আমাদের এখানে যারা গেস্ট আছেন আপনাদের সাথে একটু পরিচিত হয়ে যাবে। হ্যাঁ, আমি নাফিস, ক্লাস 10 বাংলাদেশ ব্যাংক স্টুডি করলাম। ওকে, আমি তার আগে একটু বলি যে সবাই মানে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে এসএমএস পড়া হচ্ছে না, আমি একটু কিছু এসএমএস পড়ে ফেলি। আশিস লিখেছেন যে আজকে তার বার্থডে এবং তিনি বলছেন যে আজকে আসলে আমার বার্থডে, কিন্তু বলতে ইচ্ছা করছে আজকে সরি যে আজকে আমার বার্থ নাইট। ওকে, সো লাবিব এসএমএস করেছেন এবং লিখেছেন যে ওয়েলকাম ভৌতিস্ট, এবং তিনি বলছেন সাউথ আফ্রিকার টিম কে একটু ভয় দিয়ে দেন ইনশাল্লাহ। ওকে, ফাহাম এসএমএস করেছেন এবং ফাহাম এসএমএস করে বলছেন যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে মুভিটা রয়েছে সেই মুভিটা কি স্টোরিটা কি ট্রু? আচ্ছা, এটা কি আসলে ট্রু? কি মনে হয়? জীবন ভাই মাথা নাড়ছেন, তার মানে ট্রু না বোধ না না, একদমই ট্রু না। এটা হচ্ছে ওরা খুবই রিমার্কেবল একটা জিনিস এবং খুবই ইন্সপিরেশনাল। মাত্র $15,000 দিয়ে ওরা এই মুভিটা শুট করেছে। আচ্ছা, এবং মুভিটা কিন্তু এই মানে পার্ট 1 যেটা হ্যাঁ। ওরা দেখলেই বোঝা যায়, মানে সাউন্ড খুবই মানে একদম ডাবিং করে নাই, ওরা যা ছিল তাই নিছে, কিছুই নাই, একটা ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে করছে। তার মানে বলা যায় যে মানে ডিফারেন্ট একটা ফর্ম ইউজ করেছে, টোটালি ডিফারেন্ট ফর্ম এবং টোটালি মেড আপ। আর এটা দুটো এন্ডিং আছে, which ending you want to see এরকম টাইপের। ওকে, তাহলে মানে এটা তার মানে এটা সত্যি যে এটা মানে কোন একটা মানে এরকম মানে সত্যি একটা মিথ্যা কথা, সত্যি একটা মিথ্যা কথা, সেটাই। মৌমিতা লিখেছেন আমাদেরকে, মৌমিতা বলেছেন যে আমার এসএমএস না পড়লে এবার খবর করবেন তিনি। বেশ, আচ্ছা, পড়ে ফেললাম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পলাশ আমাদের এসএমএস করেছেন, লিসা এসএমএস করেছেন। এছাড়াও আচ্ছা, তিনি বলেছেন যে ভূত এফএম এর ডিটেল একটা স্টোরি যদি তিনি এসএমএস করতে চান তাহলে কি চাই, ইমেল করতে পারবো না। আচ্ছা, ইমেল না করলে সম্ভব না, কারণ এসএমএস এর পুরো বড় ঘটনা কিন্তু আসবে না আসলে। এছাড়া আমাদেরকে লিখন এসএমএস করেছেন এবং লিখন এসএমএস করে আমাদেরকে জানিয়েছেন যে অনেক কষ্ট করে তিনি ভূত এফএম শুনছেন। ওকে, তুহিন লিখেছেন ভাইয়া আমি এবং ভূত, আচ্ছা, দুজনেই শুনছি। ওকে ফাইন। আচ্ছা, আমরা এখন আমার দুজন মিলে অদ্ভুত আর কি। সেটা হচ্ছে যে আমরা এখন সরাসরি চলে যাই যে আমাদের সাথে গেস্ট রয়েছেন তার সাথে একটু পরিচিত হয়ে যাই আমরা। কি নাম আপনার? জি, আমি নাফিস। নাফিস, ওকে। আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনা কি ঢাকার নাকি অন্য কোথাও জি, ঘটেছিল? ঢাকার। আচ্ছা, কি হয়েছিল বলেন। আমি তখন ক্লাস 6 এ পড়ি, মানে তখন অত প্যারানর্মাল বিষয় নিয়ে অত ঘাটাঘাটি করতাম না বা ওগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না। তো মাঝখানে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ যখন হই, তো যতবারই অসুস্থ হই স্পেসিফিক একটা রুমেই হতাম। আচ্ছা, একটা রুমে অসুস্থ হতাম এবং রুমের উপরে ক্যাবিনেট থাকে, ওই জায়গাতে একটা ফেস দেখতাম, কিন্তু ফেসটা সে ঠিক বোঝাতে পারবো না কিরকম। ওকে, ডেভিল ওয়ার্কশপের মতো একটা শিং আছে এমন। তো যাই হোক, 3 বার অসুস্থ হওয়ার পরে যখন 4বার অসুস্থ হলাম তখন সিরিয়াস খুব অবস্থা। আমার পাশের বাসায় বা যত আশেপাশে আঙ্কেল আছে সবাই আসলো এবং সবাই মানে হাল ছেড়ে দিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না, এখানেই শেষ। তো ওখান থেকে আমাকে একটা প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করা হয়। ওখানে আমাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু তারা কিছু করতে পারছিল না। এমনকি আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, ইনজেকশনটা খুব রিয়েকশন করেছে, দাগটা এখনো আছে, এখন 3 বছর বা 4 বছর এরকম চলছে, এখনো দাগটা আছে।
তো ওইখানে ছিলাম, রাত্রে আমাকে 3টা ঘুম ইঞ্জেকশন পুশ করা হয়, বাট আমার ঘুম আসছিল না, এবং পিঠে কেমন জানি মানে কাটা কম্পাসে খুঁচালে যেমন। এইটার জন্য আমি বলছিলাম যে যে আমাদেরকে সুমন ভাই মাঝখানে একটা ছবি দেখেছিলেন, কাটা কম্পাস দিয়ে টানলে বা এরকম করলে যেরকম হয়, ঠিক সেই জিনিসটা হতো ওর পিঠে। একটু ফুসুই টাইপের সাইজটা ছিল, ওইরকম উঠেছিল। তো এটা ফজর আজান দেওয়ার সাথে সাথে কমে যায়। এইটা হচ্ছে মানে দ্যাটস ওয়াই আমি বললাম যে মানে জিনিসটা আমার কাছে না বেশ পরিচিত লেগেছে, কারণ আমরা চোখে দেখেছি জিনিসটা একদম। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেটাই। তারপরে কি হলো? তো ওইখানে আমার ঘুম ইঞ্জেকশন 3টা দেওয়া হয়, তাও ঘুম হচ্ছিল না। তো ফজর আজানের পরে আমার ঘুম হলো। তো ওইখানে 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে ডাক্তাররা বললো না, এখান থেকে অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে আরেকটা প্রাইভেট ক্লিনিকে, নাম করা দেশের অনেক, নামটা বলতে চাচ্ছি না, তো ওইখানে অ্যাডমিট করা হয়। ওইখানে আমি অলমোস্ট 13 দিন ছিলাম, কিন্তু আমার কোনোই কাজে লাগছিল না। তো 3rd ডেতে, সরি 7 ডেতে আমি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে উঠে আমি চিৎকার করে বলতে থাকি যে নানা দাদা ওদেরকে চলে যেতে বলো, আমি যাব না, আমি যাব না। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমার নানার ফিসটা মনে আছে, তো দাদার ফিসটা মনে নাই। ইনফ্যাক্ট আমার মাও আমার দাদাকে দেখে নাই, আমার বাবারও মনে নাই দাদার ফেস। আমার বড় ফুফুর খালি মনে আছে। তো বড় ফুফুকে যখন বিবরণটা দিলাম ফেসে, বা অনেক বিবরণ দিলাম, তখন বললো হ্যাঁ তোমার দাদা এমন ছিল। তো যাই হোক, ওই দিন ওভাবেই কাটে, ঘুমাই। তো সকালে এক কুমিল্লা হুজুরকে বলা হয় ঘটনাটা। তো সে বলে হ্যাঁ ওর একটা পরীর আছর আছে, ওকে পোস্ট করে এরকম। তো ওইখানে 13 দিন থাকার পরে ডাক্তাররা কোনো কিছু করতে পারলো না। তারপর আমাকে রিলিজ দেওয়া হলো, আমি চলে আসলাম। এর মধ্যে একটা কাহিনী হচ্ছে যে কিছুদিন পরেই মানে আমার ভাইয়া আর আমার কাজিন খেলা দেখছিল। তো ওইখানে টিএনটিতে হঠাৎ করে ফোন আসে যে তোরা কি জিন পরি বিশ্বাস করিস? তো আমার ভাইয়া বললেন না, বিশ্বাস করি না। তো ভাইয়া ফোনটা রেখে দেয়, মনে করেছিল যে কেউ দুষ্টামি করছে। ফোন রেখে দেওয়ার পরে টিএনটি লাইনটা খুলে ফেলার পরেও 3বার ফোন আসছিল এখানে। লাইনটা খুলে ফেলার পরেও 3বার রিং আসছিল। তো ওইটা আমাদেরকে জানানো হয়নি, হসপিটালে জানানো হয়নি। তো আমি সকালে ঘুম থেকে উঠে বলতেছি যে আম্মু, ভাইয়াদের যে কালকে ফোনটা আসছিল ভয় পেতে না কইরো। তো আম্মু বলতেছে কি ফোন আসলো, তুই কি বলতেছিস আবল তাবল। তখন বাসায় ফোন দেওয়া হলো, তখন ভাইয়াকে বলার পরে ভাইয়া বলতেছে হ্যাঁ এরকম ফোন আসছিল, তো এই ঘটনা। তখন আমরা একটু ভয় পাইলো যে ঘটনাটা কি। তো আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল, আমি বাসায় এসে পড়লাম। যেহেতু তখন রমজান মাস ছিল, তো আমি আম্মুকে বললাম আম্মু আমি দেশে ঈদ করব। তো ওই হিসেবে মাইক্রো একটা ভাড়া করা হলো, আমি যাব যেদিন। ওই দিন সকালে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে তো আমাদের যাওয়া হবে না, একটা দূষণবাদ আসবে, যাওয়া হবে না। তো আম্মু বলতেছে তুই এগুলো কি বলতেছিস আবল তাবল, মানে যাওয়া হবে না কেন, যাওয়া হবে না কি হয়েছে? আমি বলছি আমি যাই না, যাওয়া হবে না। তো যখন যাব তার আধা ঘন্টা আগে আমার বাবা আম্মুকে ফোন দিয়ে বলতেছে যে আজকে যেতে পারবে না, আমার খুব ক্লোজ রিলেটিভকে পুলিশ অ্যারেস্ট করছে, তো তোমরা যেতে পারবে না। তো আম্মু তখন খুব ঘাবড়ায় যায় ঘটনাটা কি হচ্ছে এখানে। তো এভাবে চলতেছে। তো ওই দিন আর যেতে পারলাম না। তারপরের দিন আমরা গ্রামে গেলাম, বাবা একা বাসা ছিল, আমরা আর সবাই গেলাম, 3 ভাই মা। তো গেলাম ওইখানে। তো এখন আম্মু বলতেছে ডাক্তাররা যেহেতু কিছু করতে পারলো না, তো হুজুর টুজুরকে ইনফর্ম করা দরকার বিষয়টা। তো তাদেরকে জানানো হলো, আমি নানুর বাড়ি গেলাম ঈদের পর দিন। তো এখন ওইখানে মামার শ্বশুর বাড়ি থেকে এক হুজুরকে মানে আনা হয়েছিল, সে জিন পরি পালে, সে হাজির করবে। তো লোকটাকে কেন জানি দেখে আমার মনে হচ্ছে যে লোকটা ভণ্ড। তো আমি একটু প্রমাণ করতে চেষ্টা করলাম। লোকটা আসলো, লাইট টাইট অফ করলো, অন্ধকার করলো, সে একটা মানে খাঁচা নিয়ে বসলো, এখানে তসবি মানে ঘুরাচ্ছিল এবং নয়েজ করতেছিল। তো আমি বলতেছি আমি তো সব দেখতে পারতেছি, এরকম কেন হচ্ছে? তখন সে টর্চ লাইটটা জ্বালায় মুখটা কালো করে দেয়। তখন আমার একটু সন্দেহ হয়েছে আরো বেশি। তখন মানে সে আমার মুখের দিকে 2 মিনিট তাকানোর পরে করলো কি, টর্চ লাইটটা অফ করে দিল। করার পরে আবার সে ওই সেম কাজটাই করতেছে, তসবি ঘুরাচ্ছে। তো আমার উপরে একটা ব্যাগ রাখছিল, আমি জানতাম না কি ছিল, খালি বুঝতেছিলাম আমার উপরে কিছু একটা রাখা হয়েছে। তো আমি বলতেছি আমার উপরে কি জানি রাখছে, এই যে বললাম যে কি জানি রাখছে, সে বুঝছে না, আমি দেখতেছি না, আমি এমনি বলছি কথাটা। তো সে ওইখানে হাজির করাইলো, জিনপুরি মানে বললো, মানে পরি হাজির করলো, খুব নেকো নেকো একটা কণ্ঠ ছিল। তো আমার গায়ে হাত দিছে একবার, মানে হাতটা ছিল খুব কোমল, কিন্তু আমার সন্দেহ হইতেছে তাও। তো ওইবার ঢাকায় ব্যাক করছি, ব্যাক করার পর সে আবার বলছে যে 13 দিন পর আবার যাইতে। তো আমরা গেলাম, যাওয়ার পরে
সে আবার জিন পরি হাজির করাচ্ছে। তো ওইবার আমার মানে আমি ভান করলাম যে আমার আমি পরিদার পজেস্ট ইচ্ছা করে তাকে প্রমাণ করার জন্য। তো সে আসে আমার নাকের মাঝখানে হাত খুব চাপ দিয়ে ধরছে। তখন আমি বুঝছি যে এটা তারই হাত, কারণ তার হাত দিয়ে একটা আতরের গন্ধ আসতেছিল, প্লাস হাতটা খুব শক্ত ছিল, এরকম কোমল ছিল না, তার নখগুলো ছিল বড়, এবং যার ফলে আমার নাকের দুই মাঝখান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তা আমি এটা কাউকে বলি নাই। তো বাসায় আসলো, কিন্তু সমস্যা হচ্ছে খুব খিচুনি, কেউ ধরে রাখতে পারতেছে না। অনেকজন, আমার 3 ভাই, কাজিন 2টা, মা বাবা, কেউ ধরে রাখতে পারতেছে না। এরকম শরীরে অনেক শক্তি বেড়ে যাচ্ছে। তো তখন কুমিল্লার এক হুজুরের কাছে কন্ট্যাক্ট করা হলো। সে বললো যেটা আমরা গেলাম, মানে সে আমি জানি না আসলে এই সত্য কিনা, সে যা করতো সবসময় চোখের সামনে করতো আলোতেই। তো আমাকে সে ফার্স্ট বার যাওয়ার পরে সে বলতেছে তুমি গ্লাসটা নিয়ে রুমটাতে যাও, একটা সূরা বললো, সূরাটা বইলা তুমি ওয়ালে পানি ছিটা দাও। তো আমি গেট আমার ভিতর দিয়ে লাগানো, তো আমি মানে ভুল প্রমাণ করার জন্য গ্লাসটা সূরা না পেরে লাগাইতেছি, যেহেতু পানিটা সে দিছে, কোনো কেমিক্যাল রাখলে কিছু একটা হবে, কিছুই হচ্ছে না। 5 মিনিট পরে সে আমাকে ধমক দিল গেটের বাইরে থেকে, এই ছেলে কি এত প্রমাণ করতে চাচ্ছ, তুমি যেটা করতে বলছো ওইটাই করো। তো আমি পরে সে যে সূরাটা বললো ওটা পরে ওয়ালে পানি ছিটা দিচ্ছিলাম। তো দেখি ওইখানে গ্লাস অনেক ময়লা হচ্ছে আস্তে আস্তে, এবং গাছের গুড়ির মতো ছোট ছোট ডালা আসতেছে পানির মধ্যে। তো আমি এটা নিয়ে তাকে দিলাম, সে আর কিছুই বললো না। তারপরে সে আমার সাথে বসেছিল একা, মেয়ে আসে। তো আমি হঠাৎ করে প্রশ্ন করলাম যে আমি আপনাকে কেন বিশ্বাস করব। তখন সে অনেক কথা বললো যেগুলো আমি বলতে চাচ্ছি না, অনেক মানে সেগুলো আসলে বিশ্বাস করার মতো। তো সে বললো যে এবার চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। তো সে এবার চলে আসলাম। চলে আসার পরে আবার সে যেতে বললো, গেলাম আবার কুমিল্লা। তো হুজুর এবার একটা বললো যে তুমি হাতটা সোজা করো। হাতটা সোজা করে সে একটা কাগজের ভিতরে একটা কালো মানে এরকম 5 আঙ্গুলের এরকম ছাপ, ওইটা সে বলটালো কাগজের ভিতরে, এবং আমার 2 হাতের মাঝখানে রেখে বললো এটা ফোল্ডিং করে রাখো। মানে ওই যে রক্ত দেবার পরে যেভাবে হাতটা দিয়ে জি। মানে তুলা দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দেয়, তো ভাবে ছিল। 2 মিনিট থাকার পর সে বললো কাগজটা দাও। কাগজটা খুলে দেখলাম যে ওই ভিতরের তাবিজটা নাই, এবং সে আমার চোখের সামনে ঢুকেছে, এবং তখন আলোই ছিল। তো আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগলো। তো আমি এসে পড়লাম ওই দিনও। তারপরে আবার যেতে বললো, আবার যাওয়ার পরে সে এরকম বললো একটা গাছের পাতা নাও, ছিড়ানো। আমি ছিড়ানোর পরে সেম ভাবে আবার ঢুকালো হাতে, বললো যে সকালে উঠা, মানে পকেটে দিয়ে দিল, বললো যে সকালে উঠা যদি দেখো পাতাটা নাই আমাকে জানাবা, আর যদি দেখো আছে তাহলে জানানোর দরকার নাই। তো সকালে ঘুম থেকে উঠলাম, রিক্সায় উঠার পরে আমার খেয়াল ছিল না। তো যাই হোক নিলাম জিনিসটা, নেওয়ার পরে দেখলাম পাতাটা নাই। তো আমি আব্বুকে বললাম যে আব্বু, তাকে বলো পাতাটা আছে। আমি তাকে তাও ভুল প্রমাণ করার চেষ্টা করতেছি। তো সে তখন মানে আব্বুকে ধমক দিয়ে বলে আপনার ছেলে কি পাইছে এত, আপনি পাতাটা তো নাই, সরি আছে। তো যাই হোক এরকম করার পরে আমার সত্যি তাকে ট্রাস্ট হলো। এবং পরে তো সুস্থ হয়েছিলেন আপনি তার মাধ্যমে। এখন যে প্রবলেম গুলো হয় সেগুলো একটু বলবেন, যে এখন আবার প্রবলেম যেটা হয় যে ঠিক মতো পড়তে পারি না, পড়তে পারেন। আচ্ছা ওইটা একটু বলবেন, আপনি খুব ইন্টারেস্টিং করে বলছিলেন তখন আমাকে যখন শোনাচ্ছিলেন, যে ওই যে জিনিসটা আপনি দেখতে পান সামনে এবং সে আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেয়, তাই না? তো কিরকম দেখতে পান আর কি টাইপের ইনফরমেশন দেয়? ফ্লোর থেকে সিলিং পর্যন্ত সে লাগানো, সাদা পাঞ্জাবি পরা, ফেস টেস কিছু বোঝা যাচ্ছে না, হাত পা অনেক লম্বা লম্বা। তো সে আমাকে বলে যে আমি তোমার হেল্প করতে আসছি। তো আমি এটা কুমিল্লার হুজুরকে বলি, সে বলে যে তোমার রাশি এমন একটা রাশি, এটা সবার হয় না, এটা ব্যতিক্রম একটা রাশি, এই জন্যই তোমাকে হেল্প করতে আসে। এইটুকুই। কিন্তু মানে যে কুমিল্লার হুজুর যে দেখলেন যে আসলেই তিনি পারেন অনেক কিছু, তার সাথে দেখা করার পরে বা তার কথা শোনার পরে তারপর ঠিক হয়ে গেছে তো না? এখনো মানে আগের থেকে অনেক ভালো, বাট পুরাপুরি এখনো সুস্থ না, এখনো প্রবলেম কিছু হয়। ওকে, ইনফরমেশন ব্যাপারটা বুঝিনি। মানে ওই যে আমাকে যে বাসায় যে ফোন আসে, সে বলছিল তোমাদের বাসায় মনে একটা ফোন আসছে, এটা ভয় পাইতে না করে আমি দেখবো। ও আচ্ছা, ওগুলো ওখান থেকে শোনা যায়। তারপরে আবার ও যেটা শোনে সেটা যখন পরে বাসার মানুষকে বলে, বাসার মানুষ প্রথমে বিশ্বাস করে না, পরে দেখে যে না ওটাই ঘটছে, মানে যেটা ও বলে। তাহলে ও যদি তোমাকে হেল্পই করতে আসে তাহলে তোমার শরীর খারাপ হয় কেন? সেটা আমি বলছি, সে আমাকে অনেক আমল দেয়, আমি ওগুলো ঠিক মতো আসলে করতাম না। সত্যি যেটা বলতো আয়াতুল কুরসি পড়তে 4 বার,
আর এই আর হুজুর না চাকুলো। ওই না ওই যে মানুষটা আমার কাছে আসতো ওই, আচ্ছা, অদৃশ্য একটা, তো উনি বলতো, আমি তো অনেকেই প্রশ্ন করছে, আমার বাবা মা বলছে যে এত হেল্প করতে আসে তাহলে তোমাকে সুস্থ করতে পারে না কেন, এই প্রশ্নটা আমার বাবা মাও করে। তো তখন আমি তাকে বলি কথাটা, বলার পরে সে বলে তুমি তো ঠিক মতো আমল করো না, আমি তোমাকে কিভাবে সুস্থ করব, বলে আরো অনেক প্রবলেম আছে এখানে, এই আচ্ছা, প্রবলেম। ফাইন। আমাদের সাথে আরো একজন আছে, ওরও একটা ঘটনা আছে, সেটা আমরা শুনবো। এটা তো আপনার নাম? ডেঞ্জারাস ঘটনা আছে। হ্যাঁ, এটা মানে এখনো তোমার সাথে আসছে সে? জি, এখন মানে এভরি নাইট মানে আমি যখন ওকে দেখছিলাম আমি তাকিয়ে আছি যে ও কি বলে। রুমের মধ্যেই থাকে নাকি সব মানে না ঘুমের মধ্যে না, আমি চোখ খোলা অবস্থায় তাকে দেখতে মানে তাকে পাই, তুমি কোথায় থাকো, তোমার রুমের মধ্যে থাকো না জি। সব জায়গায় থাকো? এবং মানে রুমেই দেখি, ওই স্পেসিফিক রুমটাতেই দেখি। I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. Quedaron lo que era.
मेरे हल्ला मोरे हमें मेरे हल्ला ايش ولا تطلع شان ميجي لايك بو دنت না লাগছে না kilo belum na biar
খরচ চালু লেবে না আমার এমন লেবে না খরচ দেখাবে না এই জায়গায় খরচ ইত্যাদি দেখা দিব না ওটা লেছে না তারপর গেলে দুইশোটি অ্যাড করে দিও সাইবারকে অ্যাড করা লাগে পরে তারপর সাইবার I trained myself for this on Bermuda. The young Tatiana knows how to get things done. Look at me go! I'm not the only no more. First blood. Hello, brother. Look at me go! I'm not the only no more. Resources here.
Resources here. Bro, bastante. Still on cooldown. Double kill. Here we go. I'm not the only no more. Resources here. Resources here. Good job. Resources here. First blood. My appetite. Mukbang time. Get it? 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 First blood.